মেহরাতের জ্ঞান ফিরতেই স্রোত ডাক্তারকে জানায়, সবাইকে জানায়। জেনারেল স্যার শুনতে মেহরাতকে দেখতে চলে এসেছেন। মেহরাত এখন ঘুমোচ্ছে। মেহরাতের জ্ঞান ফেরার পরে স্রোত আর তার সামনে যায়নি, বনলতা বেগমকে পাঠিয়েছিল। সে তখন মেহরাতের ফ্ল্যাটে চলে যায় ফ্রেশ হতে। মেহরাতের সামনে এমন বিধ্বস্ত অবস্থায় যেতে চায় না সে। ছেলেকে দেখে আদর করতে ভুললেন না বনলতা বেগম। চোখ থেকে পানি পড়ছে তার। মেহরাত আস্তে আস্তে বলল, মা, কান্না করো না, ঠিক আছি আমি। দেখতেই পাচ্ছি এমন ঠিক আছিস। মেহরাত হালকা হাসলো। সে কেবিনে চারিদিকে তাকালো, স্রোত নেই। স্রোতকে দেখতে না পেয়ে মেহরাত বুঝে নিল স্রোতের পরীক্ষা থাকায় হয়তো নেই, সে আসেনি। এটাই তো স্বাভাবিক, পরীক্ষা তো দিতেই হবে। মেহরাতের মস্তিষ্ক বুঝলো, মনটা একটু খারাপ হয়ে গেল, চুপ করে রইল। বর্ণালতা বেগম হয়তো বুঝলেন ছেলের মনের কথা। তিনি নিজ থেকে জিজ্ঞাসা করলেন, সত্যি খুঁজছিস? ওর তো পরীক্ষা। বর্ণালতা বেগম হাসলেন, বলেন, এতক্ষণে তোর পাশেই বসেছিল, জ্ঞান ফিরতেই সবাইকে জানিয়ে বাসায় ফিরেছে। নিজের এই বিধ্বস্ত অবস্থা তোকে দেখাতে চাইনি। মেহরাত অবাক হলো, আস্তে আস্তে জিজ্ঞাসা করলো, ওর পরীক্ষা আর বিধ্বস্ত অবস্থা মানে? মেয়ের কি সে খেয়াল আছে? তোর কথা শোনার ওর থেকে তো পাগলামি শুরু করেছে। কান্নাকাটি করে কি নাজেহাল অবস্থা, এক ফোঁটা পানিও খাওয়াতে পারেনি, গায়ে জ্বরে পুড়ে যাচ্ছিল। সে খেয়াল নেই তার। ওর অবস্থা দেখে আমি ভাবছিলাম আমি বুঝি ছেলে মেয়ে দুটোকে একসাথে হারিয়ে ফেলবো। মায়ের কথা চুপচাপ শুনল মেহরাত, কোনো প্রতিক্রিয়া দেখালো না, আর কিছু বললো না। তবে তার শান্তি লাগছে। এত অসুস্থতা সত্ত্বেও সে ভেতর ভেতরে প্রশান্তি অনুভব করছে। নিজের জন্য প্রেয়সীর পাগলামি, দুঃখ, আকুলতা সবই যেন তার ভালো লাগছে। তখনই নার্স এসে জানায় এখন আর কেউ থাকতে পারবে না, মেহরাতের বিশ্রামের প্রয়োজন। বনলতা বেগম বাহিরে চলে যান। সবাই চলে গেলে স্রোত একাই মেহরাতের পাশে বসে থাকে। স্রোত এসে বনলতা বেগমকে জোর করে পাঠিয়ে দেয়। ডাক্তাররা জানিয়েছে আরও 2 দিন আইসিইউতে রাখা হবে অবজারভেশনের জন্য, তারপর কেবিনে শিফট করা হবে। জ্বর, নির্ঘুম রাত পার করা, সব মিলিয়ে স্রোত ক্লান্তিতে মেহরাতের বেডে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। কখন চোখ লেগে যায় বুঝতেই পারেনি সে। অনেকটা সময় পরে মেহরাতের ঘুম ভাঙে। নিজের পাশে স্রোতকে এভাবে ঘুমিয়ে থাকতে দেখে আর ডাকেনি, চুপচাপ স্রোতকে দেখে যাচ্ছিল। কত জনমের দেখার তৃষ্ণা মেটাচ্ছে। গুলি লাগার মুহূর্তেও তো মনে হয়েছিল আর কোনোদিন নিজ প্রেয়সীকে দেখতে পাবে না, মায়ের দেখা পাবে না আর। এখন মনে হচ্ছে নতুন জন্ম নিয়েছে। সৃষ্টিকর্তার কাছে সে কৃতজ্ঞ তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার জন্য। না হয় প্রিয়জনের তার প্রতি এত আকুলতা, ভালোবাসার গভীরতা সে জানতে পারত না। ভাবনার মধ্যেই ডাক্তার আর নার্স প্রবেশ করে। মেহরাত ইশারায় না করে স্রোতকে ডাকতে। ডাক্তার মেহরাতের ভালো মন্দ খোঁজ নিয়ে চলে যায়। নিজের মুখে কারোর আঙ্গুলের আনাগোনা টের পেয়ে চমকে ওঠে স্রোত। উঠে দেখলো মেহরাত তার দিকে অনিমেষ চেয়ে আছে। হঠাৎ ঘুম ভাঙায় নিজের অবস্থান বুঝতে একটু সময় লাগলো স্রোতের। নিজেকে ধাতস্থ করে মেহরাতকে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, উঠেছেন আপনি? অনেকক্ষণ। ধীর স্বরে বলল মেহরাত। ডাকেননি কেন? ঘুমোচ্ছিলে, তাই ইচ্ছে করেনি। আপনি অসুস্থ, আমাকে ডাকা উচিত ছিল। কপট রাগ দেখিয়ে বলল স্রোত। তুমিও অসুস্থ, জ্বরে গা পুড়ে যাচ্ছে। আপনার সাথে আমি কখনোই কথায় পেরে উঠবো না। ডক্টরকে ডাকছি আপনার চেক আপ করার জন্য। চেক আপ করে গিয়েছেন? স্বাভাবিকভাবে বলল মেহরাত। স্রোত যেন অবাক হতেও ভুলে গেল। ডাক্তার এসে চেক আপ করে গিয়েছেন আর সে ঘুমিয়েছিল। কি বিচ্ছিরি লজ্জাজনক ব্যাপার। ডাক্তার জানি কি ভাবছি, সে পরে দেখা যাবে। এবার মেহরাতের দিকে পূর্ণ নজর দিল স্রোত। নরম সুরে জিজ্ঞেস করলো, এখন কেমন লাগছে? কোথাও অসুবিধা হচ্ছে? ছোট্ট করে না বলো মেহরাত। তখন স্রোত বলল, অসুবিধা হলে আমাকে জানাবেন। আর একটা কথাও বলবেন না, কথা বলা নিষেধ এখন। আপনি এখনো বিপদমুক্ত নন, আমি আছি এখানে। মেহরাতও ভদ্র ছেলের মতো আর কথা বলেনি। সত্যি কথা বলতে বলতে তার কষ্ট হচ্ছিল, বুকে ব্যথা হচ্ছিল। একটু সময় পর স্রোত তার মাথায় হাত বুলিয়ে দিলে সে আবার ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার দিকে সবাই আসে মেহরাতের সাথে দেখা করতে।
তাদের বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা থাকলেও তারা যায়নি। মেহরাদের সাথে দেখা করে তারপর যাবে, কিন্তু ডাক্তার জানায় ভেতরে যাওয়া যাবে না। গেলেই রোগী কথা বলার চেষ্টা করবে, যা তার অবস্থা আরও খারাপের দিকে নিয়ে যাবে। দরজার বাহির থেকেই দেখেই চলে যায় ওরা ঢাকায়। শুধু মাহিরা, বনলতা বেগম আর স্রোত থেকে যায়। দুদিন পর মেহরাতকে কেবিনে শিফট করা হয়। এখন সে বিপদমুক্ত। এই 2 দিন একজন নার্স যা যা করে স্রোত সব করেছে। খাবার খাওয়ানো, ওষুধ খাওয়ানো, কাপড় পরিবর্তন করা, আরও আনুষঙ্গিক যা যা আছে সব। 2 দিন মেহরাতকে একটা কথাও বলতে দেয়নি সে। নিজে নিজেই কথা বলেছে মেহরাতের সাথে। মেহরাত কথা বলতে চেয়েছিল, স্রোত জানাই। আপনি যদি কথা বলেন তাহলে আপনি যতদিন বিপদমুক্ত না হচ্ছেন ততদিন আমি আপনার সামনে আসবো না। আপনার সাথে কথা বলার চেয়ে গোটা আপনিটাই আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। বেচারা মেহরাত এতদিন বউকে না দেখে থাকতে পারবে না বলে বইয়ের হুকুম মেনে নেয়। একদম প্রয়োজন ছাড়া একটা টু শব্দও করেনি সে। স্রোত সারা দিন রাত হাসপাতালে মেহরাতের সাথে থাকে, দেখাশোনা করে। শুধু বিকেলের দিকে বনলতা বেগম বা মাহিরাকে দিয়ে সে বাসায় যায় গোসল করার জন্য। দিনগুলো যেন আলোর বেগে ছুটছে। 10 দিন হয়ে গেছে মেহরাতকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। স্রোত মেহরাতের জন্য ফল কাটছিল। মেহরাত বেডে হেলান দিয়ে বসে আছে। এই ভাঙ্গা হাত পা, অচল জীবন এই কয়েকদিনে তার কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রথম তার প্রতি স্রোতের আকুলতা দেখতে ভালো লাগলেও এখন আর ভালো লাগছে না। বিরক্ত লাগছে নিজেকে। ওর জন্য স্রোতের 1 বছর নষ্ট হলো। স্রোতকে পরীক্ষার কথা সে বলেছিল, কিন্তু স্রোত না করে দিয়েছে। সে এই ব্যাচে আর পরীক্ষা দিবে না। বাড়ির সবাই জোর করেছে, তবুও শোনেনি। এই তো সেদিনের কথা। মেহরাত স্রোতকে বলল, স্রোত, তুমি ঢাকায় চলে যাও, পরীক্ষা শেষ করে আসবে আবার। পরীক্ষা শেষ হতে আরও 1 মাসের বেশি সময় লাগবে। ভনিতা ছাড়াই উত্তর স্রোতের। তো আমি ঠিক আছি এখন, 1 মাস দেখতে দেখতে চলে যাবে। স্রোত পূর্ণ নজর দেয় মেহরাতের দিকে, স্পষ্ট করে চোখে চোখ রেখে বলে, 1 মাস আমার জন্য অনেকটা সময় মেহরাত। আপনার মৃত্যুর ভুল খবর যখন শুনেছিলাম তখন আমার পৃথিবী ওলটপালট হয়ে গিয়েছিল। আপনাকে ছাড়া একটা মুহূর্ত আমার জন্য 1000 দিনের সমান। আমার ক্যারিয়ার দিয়ে কি হবে যেখানে আপনি থাকবেন না? আমি আপনাতে মিশে গেছি মেহরাত। স্রোতের ওই কথার বিপরীতে সেদিন আর কিচ্ছু বলতে পারেনি মেহরাত। কই হারিয়ে গেলেন মেজর সাহেব? স্রোতের ডাকে ভাবনা থেকে বের হয় মেহরাত। কিছু না। বিরক্তি নিয়ে বলে মেহরাত। বিরক্ত হয়ে আছেন কেন? কি হয়েছে? কোথায় অসুবিধা হচ্ছে? বললাম তো কিছু হয়নি। রাগী স্বরে বলে মেহরাত। রাগ করছেন কেন? কিছু করেছি আমি? করুণ স্বরে বলে স্রোত। তুমি কিছু করনি। আমার নিজের উপর নিজের বিরক্ত লাগছে। হাত নাড়াতে পারছি না, পা নাড়াতে পারছি না। আমার জন্য তোমার ক্যারিয়ার শেষ। আমি তোমার উপর বোঝা হয়ে আছি। শান্ত স্বরে এক নিঃশ্বাসে বলে গেল মেহরাত। স্রোত বুঝলো সে আরেকটু এগিয়ে গেল মেহরাতের দিকে। মেহরাতের হাত ধরেই পড়ল। চিন্তা করবেন না, 1.5-2 মাসেই হাত পা ঠিক হয়ে যাবে। সাধারণ হাড় ভেঙেছে গড়িয়ে পড়ার কারণে, জটিল কিছু হয়নি। 2 মাস কষ্ট করুন, দেখতে দেখতে চলে যাবে। আবারও বলল, আমার এই অবস্থা হলে আপনি আমাকে ছেড়ে যেতে পারতেন? এই প্রশ্ন শুনে মেহরাত তাকায় স্রোতের দিকে। স্রোত বলল, কি হলো বলুন, পারতেন? মেহরাত চোখ ফিরিয়ে নেয়। স্রোত স্মিত হেসে বলল, পারতেন না? তাহলে আমি কিভাবে যাই আপনাকে ছেড়ে? মেহরাত চুপ করে আছে। স্রোত মেহরাতের হাত ছেড়ে দেয়। 2 হাতের আঁচলে মেহরাতের মুখটা নিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলে, ভালোবাসি মুখে বললেই হয় না মেজর সাহেব, কাজে কর্মে বুঝতে হয়, কাজে কর্মে বোঝাতে হয়। ভালোবাসা শব্দটা অনেক গভীর। সেখানে যদি আত্মত্যাগ না থাকে, স্যাক্রিফাইস না থাকে, তাহলে তাকে ভালোবাসা বলে না। 1 ফোঁটা আত্মত্যাগ, একটু বিশ্বাস, 1 টুকরো ভরসা মিলিয়েই তো ভালোবাসা। প্রিয়জনের জন্য সব ছেড়ে দেওয়ার নামেই ভালোবাসা। সেখানে আমি তো মাত্র 1 বছর গ্যাপ দিলাম। 1 ফোঁটা জল গড়িয়ে পড়ল মেহরাতের মুখে। মেহরাতের সব রাগ বিরক্তি নিমিষেই উবে গেল। তার স্রোতসিনী তাকে ভালোবাসে। স্রোত ছেড়ে দিল মেহরাতকে। চোখের জল মুছে টেবিলের ওপর থেকে ফলের প্লেটে নিয়ে একটা টুকরো আপেল এগিয়ে দিল। মেহরাত তাকিয়ে আছে স্রোতের দিকে। সে ওইভাবেই বলল, ভালোবাসি স্রোত। স্রোত হেসে ফেল। টলমলো চোখে হেসে বলল,
স্রোত ভালোবাসে তার মেজর সাহেবকে। খেয়ে নিন এবার। সেই অন্ধকার রাতের আজ 20 দিন। মেহরাত এখন অনেকটাই সুস্থ, তবে এখনও হাসপাতালে আছে। আরও কয়েকদিন থাকতে হবে। বিয়ের পর এতদিন একসাথে থাকা হয়নি এই যুগলের। মেহরাত যেন এক নতুন স্রোতকে আবিষ্কার করেছে এই কয়েকদিনে। এই স্রোতকে সে চেনে না, সে এক অপরিচিত মানবী। সে মেহরাতের ভাবনার চেয়েও অতুলনীয়। মেহরাত নতুন করে এই স্রোতের প্রেমে পড়েছে। একজন নার্স যেসব কাজ করে, স্রোত সেসব কাজ করে। সময় মতো খাইয়ে দেওয়া, ওষুধ দেওয়া, শরীর মুছে দেওয়া, কাপড় বদলে দেওয়া, সব কিছু স্রোত করে। মেহরাতের মাঝে মাঝে নিজের এই অসল অবস্থার জন্য রাগ হয়। পরক্ষণেই স্রোতের বিরক্তিহীন এত যত্ন তার সব রাগ দূর করে দেয়। সে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ তাকে এমন অসুস্থতা দেওয়ার জন্য। না হয় সে হয়তো কখনোই তার প্রতি স্রোতের ভালোবাসা, গভীরতা, তীব্রতা বুঝতে পারত না। মেয়েটার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। সারাদিন রাত বিশ্রাম নেওয়ার সময় পায় না সে। শুধু বিকেলের দিকে বনলতা বেগম আসলে সে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আসে। মাঝরাতে মেহরাতের ঘুম ভেঙে গেলে স্রোতকে হয় নিজের পাশে বসে থাকতে দেখতে পায়, না হয় জায়নামাজে দেখতে পায়। মেহরাত অনেক সময় ভেবে উঠতে পায় না এই মেয়ে নাকি বিয়েতে রাজি ছিল না। স্রোতের বর্তমান আচার আচরণ, সেবা শুশ্রূষা দেখলে যে কেউ বলবে এদের বিয়ে হয়েছে অনেক বছর, কিংবা তাদের ভালোবাসার বিয়ে। মেহরাতের নিজেকে ভাগ্যবান মনে হয়। নিজের দিকে অপলক তাকিয়ে থাকতে দেখি মেহরাতের মুখের সামনে তুড়ি মারে স্রোত। মেহরাত চমকে উঠলে স্রোত হেসে ফেলে, ভুরু উঁচু করে জিজ্ঞেস করে, ইদানিং কোথায় হারিয়ে যান বলুন তো? ধ্যাত, কই থাকে ধ্যান, কই থাকে? পাহাড় থেকে পড়ে কি মাথাও গেছে আপনার? মেহরাত দুষ্টামি করে বলল, পাহাড় থেকে পড়ে মাথা নষ্ট হয়নি, হসপিটালে এসে হয়েছে। মানে? ভুরু কুচকে জিজ্ঞাসা করে স্রোত। বললে রাগ করবে না তো? কেন রাগ করব? হসপিটালে এসে একজন মেয়ে ডক্টরকে দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। তার ভাবনাই এখন সারা দিন মাথায় আসে। প্রেমে পড়ে গিয়েছি। আয়েশি ভঙ্গিতে বলো মেহরাত। কথাটা স্রোতের বুকে গিয়ে লাগে। বলা বাহুল্য, মেহরাতকে একজন ডক্টর চেক আপ করতে আসেন। নাম তার মিশিরা রহমান। মেহরাতের সমবয়সী কিংবা একটু ছোট হবে হয়তো। স্রোত খেয়াল করেছে চেক আপ করতে আসলে দুজন অনেক হাসাহাসি করে। ভাবনা বাদে ধরা গলায় জিজ্ঞাসা করে, কে এসে? যে আমাকে সারা দিন রাত চেক আপ করে। নিষ্পাপ ডক্টর মিশিরা। ভালো, ভালো তো, অনেক ভালো। আজকে বললেন প্রেমে পড়ে গিয়েছেন, কালকে বলবেন ভালোবেসে ফেলেছি। নিষ্পাপ উত্তর মেহরাতের। অল্পতেই যেন স্রোত কষ্ট পেয়ে গেল। সে বুঝতে পারল না মেহরাত ঘুরিয়ে পেঁচিয়ে তার কথাই বলেছে। স্রোত কী করে দেখার জন্য মেহরাত আবার বলল, কালকে বলবো কেন, আজকেই বলছি, আমি তাকে ভালোবাসি। কথাটা যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো ছিল। স্রোত আর কিছু না বলে মন খারাপ করে চলে যেতে নিলে মেহরাত সাবধানে হাত ধরে ফেলে। স্রোত অন্যদিকে তাকে টলমল দৃষ্টি লুকোনোর বৃথা চেষ্টা করছে। মেহরাতের মনে পড়ে যায় স্রোত তাকে হ্যালুসিনেশনের নাম করে কি জেলাস ফিল করিয়েছিল। তার অধর প্রসারিত হয়। সে বাঁকা হেসে বলে, তুমি কি নকল করে মেডিকেলে চান্স পেয়েছিলে স্রোত? অপ্রাসঙ্গিক কথা শুনে স্রোত অবাক দৃষ্টিতে মেহরাতের দিকে তাকায় আর ভাবি এই লোক বলে কি। মেহরাত আবার বলে, এত বছর মেডিকেলে কি টুকলি করে পাশ করেছো? এই প্রশ্ন শুনে স্রোতের চোখগুলো বেরিয়ে আসার জোগাড়। চোখের জল এতক্ষণে কর্পূরের মতো হাওয়া হয়ে গিয়েছে। মেহরাত স্রোতের হাত ছেড়ে দিয়ে দুঃখী ভাব নিয়ে বলে, এত মাথা মোটা হয়ে মেডিকেলে পড়ছো, আবার আমাকে বলো আমি ঘটে কি নিয়ে ডিফেন্সে জব করি। স্রোত জল ঝুলিয়ে করুণ স্বরে বলে, আমি না আপনার কথার আগামাথা গোড়ার শিকড় কিছু বুঝতে পারছি না। মেহরাত এবার পূর্ণ দৃষ্টি দেয় স্রোতের ভাবুক চেহারায়। প্রশ্নাত্মক দৃষ্টি রেখে বলে, গাধা, ডক্টর মিশিরা কখন আসে আমাকে চেক আপ করতে? রাতের বেলায়। ফটাফট করে বলে স্রোত। আর সারা দিন রাত আমার চেক আপ কে করে? স্রোত এবারও ফটাফট বলে, আমি। তাহলে আমি কার প্রেমে পড়েছি, কাকে ভালোবাসি? স্রোতের কাছে এবার সবটা পরিষ্কার হয়। মেহরাত হাসতে হাসতে বলে, দেখো নিজেকে নিয়ে নিজেই জেলাস ফিল করলে কেমন লাগে। স্রোত লজ্জায় পড়ে গেল। কত বড় নিবুদ্ধিতার পরিচয় দিল সে। ইস, মেহরাতকে জেলাস ফিল করানোর বদলা সে এভাবে নিল।
নিজেকে নিজেই পৃথিবীর সব থেকে বোকা ব্যক্তির তালিকায় ফেলল স্রোত। এত কাজের চাপে তার মস্তিষ্ক থেকে এই ব্যাপারটা বেরিয়ে গিয়েছিল, কিন্তু সে তো দমে যাওয়ার পাত্রী না। নিজেকে জাহির করার জন্য কোমরে দুহাত রেখে গাল ফুলিয়ে ঠোঁট উল্টিয়ে বলে, আমার বিলাই আমাকেই ম্যাও। বাক্য কর্ণপাত হতেই মেহরাজ শব্দ করে হেসে ফেলে। স্রোতও বিপরীতে মুচকি হাসে। জোরে হাসি দেওয়ার কারণে মেহরাদের বুকে ব্যথা হয়। সেই সাথে সাথে বুকে হাত দিয়ে আহ বলে ব্যথায় কুকড়ে ওঠে। স্রোত ভয় পেয়ে যায়। সে কোন স্বরে বলে, কি হয়েছে, বেশি ব্যথা করছে? আপনাকে কতবার না করেছি বেশি কথা বলবেন না। দেখলেন তো কি হলো, হসপিটালে আসার পর আপনার পাগলামি আরও বেড়ে গিয়েছে মেহরাত। এমন করলে সুস্থ হবেন কি করে? মেহরাজ সময় নিয়ে থেমে থেমে বাচ্চামো করে বলে উঠল, বিয়ের পরে বউকে এতদিন কাছে পেয়েছি নাকি? বউ সামনে থাকলে পাগলামি আমার অজান্তেই বেরিয়ে আসে। আমার কি দোষ? চুপ, একদম চুপ। আর একটা কথা বললে ঘুমের ইঞ্জেকশন পুশ করে দিব। স্রোত ধমকে বলে। মেহরাত আর কথা বলেনি। এতক্ষণে হাসি আনন্দ সব এক নিমিষে উবে গেল। দুজনের চেহারাতেই বেদনার ছাপ স্পষ্ট। একজনের চেহারায় নিজের শারীরিক দুর্বলতার বেদনার ছাপ, আরেকজনের চেহারায় নিজ ভালোবাসার মানুষের অসুস্থতার বেদনার ছাপ। স্রোত মেহরাতকে ওষুধ খাইয়ে দিল। রক্তচাপ নিয়ন্ত্রণে আছে কিনা, রক্ত প্রবাহ নিয়ন্ত্রণে আছে কিনা চেক আপ হলো। সব ঠিক থাকায় নিশ্চিন্ত হলো সে। জোরে হাসি দেওয়ায় বুকে টান লেগে ব্যথা করেছে। স্রোত মেহরাদের পাশে বসে তার মাথায় হাত বুলাতে থাকে যাতে সে ঘুমায়, তাহলে একটু আরাম পাবে মেহরাত। এভাবে অনেক সময় পার হলো, মেহরাত ঘুমায় না। নীলিন দৃষ্টিতে চেয়ে রয় স্রোতের দিকে। স্রোত আদুরে স্বরে জিজ্ঞেস করে, কি দেখছেন? ভালোবাসার বর্ষণ। কোথায়? তোমার চেহারায় আমার প্রতি ভালোবাসা উপচে পড়ছে স্রোত। আমার চেহারায় কি লেখা আছে? আমার চেহারায় কি লেখা আছে নাকি? হুম, তোমার ওই টলমলে দু চোখের আকুলতা, তোমার এই মিষ্টি চেহারার ব্যাকুলতা, নির্জীবতা যে আমার প্রতি তোমার ভালোবাসারই বহিঃপ্রকাশ। আপনাকে না দেখলে জানতেই পারতাম না মানুষ হসপিটালের বেডে শুয়ে শুয়েও বউয়ের জন্য পাগলামি করে, মৃত্যুশয্যায় থেকেও ভালোবাসার বাক্য বলে। মেহরাত স্মিত হেসে বলল, কাছে আসো, হুম। আমার দিকে ঝুঁকো একটু। ধীরে ধীরে বলল মেহরাত। কি করবেন? এত প্রশ্ন করো কেন? আমার কথা বলতে কষ্ট হচ্ছে স্রোত। করুণ কণ্ঠে শুনে স্রোত আর না করলো না, ঝুঁকলো মেহরাতের দিকে। যে পুরুষ মৃত্যুশয্যা থেকে প্রেম কথন শুনতে পারে, সে পুরুষকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না বলে স্রোতের মনে হয় না। মেহরাত মাথাটা একটু উঁচু করে গাঢ় চুম্বন এঁকে দিল নিজ প্রেয়সীর বদনে। ধীরে ধীরে বলল, হসপিটালের এই কেবিনটা আমাদের ভালোবাসার সাক্ষী থাকুক স্রোতসিনী। স্রোত মুগ্ধ নয়নে নিজ ব্যক্তিগত পুরুষের পাগলামি দেখে গেল। আজ আকাশে চাঁদ ওঠার নাম নেই। আকাশটা ঘুটঘুটে অন্ধকার রূপ ধারণ করেছে। দেখে মনে হচ্ছে চাঁদ আকাশের উপর রাগ করে আজ দেখা দেয়নি। তাদের এত ভালো সখ্যতার ব্যাঘাত ঘটেছে। বান্ধবী মাত্রই রাতের খাবার শেষ করে রুমে এসেছে। মা মারা যাওয়ার পর জীবনটা কেমন থেমে গিয়েছিল। এতদিন পর জীবনে আনন্দ খুশি নামক বস্তুগুলো ধরা দিল। আমার দুঃখেরা ঝাঁপিয়ে পড়ল। সব কিছুই আচমকা হয়ে গেল। তার উপর তার জীবনের একটা বড় অধ্যায় জুড়ে রয়েছে রাহেন নামক ব্যক্তি, যে কোনো এক সময় তার ভালোবাসা প্রত্যাখ্যান করেছিল, তাকে চরম অপমান করেছিল। আজ সেই ব্যক্তির চোখে বান্ধবী তার জন্য ভালোবাসা দেখতে পায়। সেই ব্যক্তি বান্ধবীর কাছে একটা সুযোগ চায়, ভালোবাসা ভিক্ষা চায়। রায়ান বান্ধবীর জীবনের প্রথম প্রেম ছিল। প্রথম প্রেমের প্রত্যাখ্যান, অসম্মান, অপমান মেনে নিতে পারেনি কিশোরী মন। যতটা ঘৃণা করা যায় ঠিক ততটা ঘৃণা করে সে রাহেনকে। কিন্তু অন্তঃকরণের কোথাও না কোথাও এখনও সে কিশোরী মনের ভালোবাসা রয়ে গেছে। রাহেনের আকুতি মিনতি মনের কোনো না কোনো অংশ মেনে নিতে পারে না। কোথাও না কোথাও কষ্ট হয়, বড্ড কষ্ট হয়। এটাই হয়তো প্রথম প্রেম। হাজার চেষ্টা করলেও ভোলা যায় না। তবে বান্ধবী নিজের অপমানের প্রতিশোধ নিবে। যতদিন তার মন শান্তি না পাবে ততদিন সে রাহেনকে এড়িয়ে চলবে। স্রোতের বিয়ের পর থেকে রাহেন বান্ধবীর সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছে। ফোনের পর ফোন দেওয়া, রাস্তাঘাটে প্রায় দাঁড়িয়ে থাকা, রাতে বাড়ির সামনে চলে আসা, বান্ধবীর সাথে সব ঠিক করার আপ্রাণ চেষ্টা করেছে রাহেন, এখনও চেষ্টা করছে।
কিন্তু বান্ধবী সবটা সময় যথাসম্ভব এড়িয়ে চলেছে। ফোন ধরেনি, উল্টো নাম্বার ব্লক করে দিয়েছে। সোশ্যাল মিডিয়াতেও ব্লক। রাস্তায় অপরিচিত মানুষের মতো এড়িয়ে গেছে। বাড়ির সামনে আসলে দেখা দেয়নি। বান্ধবী যতই বলুক সে রাহানকে ঘৃণা করে। রাহান যে তার দুর্বলতা সে অস্বীকার করতে পারবে না। এগুলো ভাবতে ভাবতেই অচেনা নাম্বার থেকে কল আসে। বান্ধবী দেখেও রিসিভ করে না। সে বুঝে নেয় রায়হান কল করেছে। এমন অনেক অচেনা নাম্বার থেকে রায়হান কল দিয়েছিল। রায়হানের নাম্বার বুঝতে পেরে বান্ধবী ব্লক করে দিয়েছিল। এবারও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার বান্ধবী ব্লক দিল না, রিসিভও করলো না। সে দেখতে চায় কি হয়। কল একের পর এক আসতে থাকে, রিং অনবরত বাজতে থাকে। বোঝা যাচ্ছে অপর পাশের মানুষটা নাছোড়বান্দা। একে একে 15টা কল শেষ হলো। আবার বাজতে শুরু করে বান্ধবী রিসিভ করে বিরক্তি নিয়ে বলে, এতবার কল দিচ্ছেন কেন? যাক, অবশেষে রিসিভ করলে। আমি তো ভেবেছিলাম সেঞ্চুরি করবো আজ। বাজে কথা বলবেন না, আপনি বিরক্ত করছেন আমায়। বললাম না বাজে কথা। ইদানিং ইদানিং একটা ছেলের সাথে দেখে যাচ্ছে তোমাকে। কে সে? বান্ধবী প্রথমে বুঝতে পারে না কি বলছে। তারপর মাথায় আসলো ডিপার্টমেন্টের নবীন বরণের উৎসবের জন্য কয়েকদিন যাবৎ ডিপার্টমেন্টের এক সিনিয়র ভাইয়ের সাথে কয়েক জায়গায় যেতে হয়েছে তাকে। বুঝলো রাহান তার কথা বলছে। বান্ধবী বিপরীতে প্রশ্ন করলো, যেই হোক, আপনি জিজ্ঞাসা করার কি প্রয়োজন আপনার তার সাথে? প্রশ্নের বিপরীতে প্রশ্ন আমার পছন্দ নয়। দাঁত কিরমিরিয়ে বলে রায়হান। আপনার আমাকে এভাবে প্রতিদিন বিরক্ত করাটা আমার পছন্দ নয়। কাটকাট গলায় বলে বান্ধবী। কথাটাই যেন রায়হান কষ্ট পেল, তবু পাত্তা না দিয়ে আবার শক্ত গলায় শোধায়, ছেলেটা কে বলো? আমি জানতে চাই কে সেই ছেলে যার সাথে একসাথে ভার্সিটিতে ঢুকো, একসাথে বের হও, রিক্সায় ঘুরো, শপিং মলে যাও, রেস্টুরেন্টে যাও, যার সাথে কথা বলতে গেলে তোমার মুখের থেকে হাসি সরেই না। আনসার মি। শেষের কথাটা চিৎকার করে বলে রায়হান। বান্ধবী ভয় পেলেও প্রকাশ করে না, নিজেকে ধাতস্থ করে থেমে থেমে মিথ্যা বলে, আমার বয়ফ্রেন্ড, আমরা একে অপরকে ভালোবাসি। এই দুটো শব্দ যেন বজ্রপাত সৃষ্টি করলো। রায়হান নিজের কানকে বিশ্বাস করতে পারল না। মনে হচ্ছে কেউ কানে গরম সীসা ঢেলে দিয়েছে। বুকের ভেতর রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। ধারাজ গলায় বলে, আমার সাথে মজা করো না মাধবী, এটা হতে পারে না। আপনার সাথে নিশ্চয়ই মজা করার সম্পর্ক নয়, মজা করার ইচ্ছেও নেই। আপনি জিজ্ঞেস করলেন তাই বললাম। বিশ্বাস বিশ্বাস করা না করার আপনার ব্যাপার। রাখছি। না না, ওয়েট, তুমি আমার সাথে এমনটা করতে পারো না মাধবী। আমি তোমাকে ভালোবাসি। বান্ধবী হেসে উঠল শব্দ করে, তাচ্ছিল করে বলল, আমিও তো বলেছিলাম আমি ভালোবাসি আপনাকে। কি করেছিলেন তখন? মনে করিয়ে দিব। একজন ঠকানোয় আপনি আমার কাছে এসেছেন, আমাকে ভালোবাসেন বলছেন। তাতে আমি কি করব? আপনাকে মেনে নিব? এতটা সস্তা আমি? যাই হোক, আর কোনোদিন আমাকে কল করে ডিস্টার্ব করবেন না। আর হ্যাঁ, রাস্তাঘাটে বাড়ির সামনেও দাঁড়িয়ে থাকবেন না। বখাটেদের তালিকায় আপনাকে মানায় না। বলে কল কেটে দিয়ে কাঁদতে শুরু করলো বান্ধবী। রাহান কিছু বলতে পারে না। কি বলবে? সব দোষ তারই। আসলে কি তার? ইরাকে কি সে বিয়ে করতে চেয়েছিল? ওই কিশোরীগণ পাগলামিগুলোই তো প্রথম তার জীবনের বনই পুষ্প ফুটিয়েছিল। কিন্তু বাবা মার সম্মান, এতদিনের প্রতিশ্রুতি, সে কিছু ভাবতে পারছে না। শুধু ওই কথাটাই মাথায় ঘুরছে। বান্ধবী আরেকজনকে ভালোবাসে। মোবাইলটা ছুঁড়ে মারল সে। অদ্ভুত হেসে উঠে দেওয়ালে শরীরের সমস্ত শক্তি দিয়ে ঘুষি মারতে শুরু করলো। পাশাপাশি বিলাপ বকছে, সব দোষ আমার। ঠিক করেছো মাধবী, একদম ঠিক করেছো। আজ মেহরাতকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে। সে এখন বিপদমুক্ত। তাইব নৌলক সাহেব এসেছে তার সাথে দেখা করার জন্য। মাহিরা তাইব দেশে এসেছিল 1.5 মাসের জন্য। 1.5 মাস দেখতে দেখতেই চলে গেল। আগামীকাল রাতে ফ্লাইট। তারা হাসপাতাল থেকেই বিদায় নিয়ে চলে যাবে ঢাকায়। বনলতা বেগমও চলে যাবেন। মেজামে এসেছে ভিন দেশ থেকে, কিন্তু ছেলের অসুস্থতার জন্য কিছুই করতে পারেননি তিনি। বিদায়টা দিতে চান, না হয় খারাপ দেখায়। মেহরাত স্রোত আপাতত মেহরাত সুস্থ হওয়া পর্যন্ত চট্টগ্রামেই থাকবে। মেহরাতের পায়ের চোটের কারণে এখন জায়গা পরিবর্তন করে এতদূর জার্নি করা ঠিক হবে না। তাই বনলতা বেগম বলেছেন মাহিরা চলে গেলে তিনি আবার এখানে চলে আসবেন। মেহরাতকে হাসপাতাল থেকে ডিসচার্জ
করা হবে বিকেলে। সবাই দুপুরের দিকেই বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। মাহিরা যাওয়ার সময় ভাইকে জড়িয়ে ধরে কান্না করে ফেলে, বলে, ভাই নিজের খেয়ালেও রেখো, নিজের বাড়াতে পারি না হয় তোমাকে এই অবস্থা রেখে কখনোই যেতাম না। ভাইও বোনকে আগলে নেয়, আদুরে স্বরে বলে, কান্না করবি না একদম। আই অ্যাম ফাইন। নেক্সট টাইম আসলে আমরা সবাই ট্যুরে যাব, ঠিক আছে? অশ্রুপূর্ণ চোখে হেসে ফেলে মাহিরা। তাদের ভাই বোনের সম্পর্কটা সব সময়ই সুন্দর। আরও অনেক কথা হয় তাদের মধ্যে। মাহিরা যাওয়ার সময় স্রোতকে জড়িয়ে ধরে বলে, স্রোত, তুমি সত্যি খুব মিষ্টি। আমার ভাইয়ের জন্য এই 1.5 মাস তুমি যা করলে সত্যি বলতে হয় আমার মা ঠিক মেয়েকেই পছন্দ করেছে। সাথে সাথেই মেহরাত বলে উঠল, শুধু মা করেনি, আমিও করেছি। আমি জোর করেছি, আমাকেও ক্রেডিট দে। মেহরাতের কথায় সবাই হেসে ওঠে। স্রোত লজ্জায় পড়ে যায়। এই লোকের সব জায়গায় পাগলামি করতেই হবে। সবাই চলে গেলে স্রোত মেহরাতের সাথে কপট রাগ দেখিয়ে বলে, আপনি দিন দিন ঠোঁট কাটা হয়ে যাচ্ছেন, সবার সামনে লজ্জায় ফেলে দিলেন। স্রোতকে হাত দিয়ে টেনে নিজের কাছে নিয়ে স্রোতের উদরে মুখ ডোবালো। উল্লেখ্য, মেহরাত বেডে বসা, স্রোত তার পাশে দাঁড়ানো। উদরে নাক ঘষতে থাকে মেহরাত। স্রোত শিউরে ওঠে, প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে মেহরাত মুখ ডুবিয়ে বলে, তোমার এই অগাধ ভালোবাসার বহিঃপ্রকাশ আমাকে নির্লজ্জ বানিয়েছে, আরও 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 পাগল প্রেমিক বানিয়েছে। স্রোত, কি করে পাগলামি ছাড়ি বলো তো? স্রোত মেহরাতের চুলগুলো টেনে দিতে দিতে বলল, ছাড়তে হবে না, আপনার পাগলামিতে আমি অভ্যস্ত মেজর সাহেব। বিদায় বেলা ঘনিয়ে এসেছে। সব ব্যাগ গোছানো শেষ। এখন হাসপাতাল থেকে চলে যাবে। ডাক্তার নার্সদের থেকেও বিদায় নেওয়া হয়ে গেছে। তারা শুভকামনা জানিয়েছে। বের হওয়ার সময় মেহরাত স্রোতকে বলে, স্রোত, আমাদের প্রথম সংসার এই কেবিনটাই। ইচ্ছে করছে এখানে থেকে যাই সারা জীবন। এই রুমটাই না আসলে আমার স্রোতস্বিনীর আমার প্রতি অব্যক্ত ভালোবাসা আমি হয়তো কোনো দিন টেরই পেতাম না। আমার ব্যক্তিগত স্রোতস্বিনীর আত্মত্যাগ, স্বপ্ন বিসর্জন, রাত জাগা পরিশ্রম বিসর্জন, আমার যত্ন, সব সব এই রুমটাই। এই রুমটা আমাকে তোমায় দিয়েছে এক নতুন রূপে। এই রুমটাই আমার অর্ধাঙ্গিনীর আমার প্রতি সব ভালোবাসার স্মৃতি রয়েছে। 1.5 মাসের স্মৃতি আজীবন জীবন্ত থাকবে। স্রোত স্মিত হেসে বলল, এই হসপিটাল, এই কেবিন সাক্ষী থাকুক স্রোতসিনী তার মেজর সাহেবকে কতটা চায়, কতটা ভালোবাসে। এই কেবিন মেজর সাহেবকে এটাও জানান দিক যে মেজর সাহেব যেন আর কখনো তার স্রোতসিনীকে এভাবে একা ফেলে না যায়। তারপর আর কি, এই যুগল 1.5 মাসের যাত্রা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হয়। ওই দিন রাতেই গা কাঁপিয়ে জ্বর আসে রায়হানের। হাতের অবস্থাও নাজেহাল। 2 দিনেও সে জ্বর কমার নাম নেই। নাওয়া খাওয়া সব বন্ধ। সে বালিশ থেকে মাথা তুলতেই পায় না, এমন অবস্থা। ডাক্তার জানায়, অবস্থা এমন থাকলে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করাতে হবে। জাহানারা বেগম বিপাকে পড়ে যান ছেলের অবস্থা দেখে। বলা বাহুল্য, তিনি শুরু থেকে সবটা জানেন। বনলতা বেগমের বাড়িতে যতবারই বান্ধবী এসেছে তিনি তাকে নজরে রেখেছিলেন। ছেলের বান্ধবীর প্রতি করুণ দৃষ্টি, কথা বলতে চাওয়া, বান্ধবী এড়িয়ে যাওয়া, সবটাই তিনি খেয়াল করেছেন। বান্ধবী মেয়েটাকে তার প্রথম দিন থেকেই পছন্দ, কিন্তু বান্ধবীর সাথে তার ছেলে যা করেছে, তারপর বান্ধবীর জন্য প্রস্তাব পাঠাতে বাধ্ছিল তার। তবে দিনের পর দিন ছেলের এই অবনতি, দুর্দশা তিনি দেখতে পাচ্ছেন না। আজ তো ছেলের মুমূর্ষু অবস্থা দেখে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি বান্ধবীর সাথে দেখা করবেন। যা হওয়ার পরে দেখা যাবে। দরকার হলে বান্ধবীর বাবার কাছে মেয়েকে ভিক্ষা চাইবেন। ওইদিকে স্রোত মেহরাতের জীবন প্রতিদিনকার মতোই কাটছে। মেহরাত এখন অনেকটা সুস্থ। হাত পা ঠিক হতে যতদিন লাগবে ততদিনই একটু কষ্ট করতে হবে। তবে ডক্টর জানিয়েছে বেশি ক্ষতি হয়নি। আর 1-1.5 মাসের মধ্যেই মেহরাত নিজের পায়ে হাঁটতে পারবে। এখন হুইল চেয়ার ব্যবহার করতে হয়। স্রোত এখন পাকা গিন্নি হয়ে উঠেছে। সংসারের কাজ করা থেকে শুরু, মেহরাতকে খাবার খাওয়ানো, ওষুধ দেওয়া, গোসল করানো, কাপড় পরিবর্তন করে দেওয়া, ওয়াশরুমে নিয়ে যাওয়া, সব কিছুই এখন সে করে। শুধু রান্না করে না। বাসায় আসার পর রান্না করতে গিয়েছিল। মেহরাত নিষেধ করেছে। সারাদিন এত কাজ করে রান্না করে নিজে অসুস্থ হওয়ার দরকার নেই। রান্নার জন্য আলাদা লোক রাখা ছিল, সেই করে। বসুন্ধরায় আধার নেমেছে ঘটা করে।
স্রোত মেহরাতকে রাতের খাবার খাইয়ে দিচ্ছিল। মেহরাতের ইচ্ছে করছে রাত্রিবিলাস করতে, ছাদে যেতে, কিন্তু সারাদিনের কাজ শেষে স্রোতের ক্লান্ত চেহারাটা দেখে তার ইচ্ছে করছে না স্রোতের কাছে আবদার করতে, স্রোতকে বিরক্ত করতে। কিন্তু চার দেওয়ালের মধ্যে 24 ঘন্টা থাকতে বিরক্ত সে। যদিও স্রোত তাকে নিয়ে প্রতিদিন বিকালে পার্ক থেকে ঘুরে আসে। মেহরাতের মুখ ভার দেখে স্রোত জিজ্ঞেস করে, কি হয়েছে? মুখ ভার কেন? হঠাৎ কি হলো? কি করতে ইচ্ছে করছে এখন? আমার এখন রাতের আকাশ দেখতে ইচ্ছে করছে। এটা বললেই হয়। আমি নিয়ে যাচ্ছি ছাদে। এতে অপরাধ বোধে ভোগার কি হলো? তুমি সারাদিন কত পরিশ্রম করো, সারা রাত জেগে থাকো আমার জন্য। এখন তোমাকে কি করে বলি এত রাতে আমায় ছাদে নিয়ে যেতে? স্রোত কিছু না বলে খাওয়া শেষ করে মেহরাতের মুখ মুছে দিয়ে চলে যায় কিচেনে। সেখান থেকে ফিরে এসে মেহরাতকে হুইল চেয়ারে করে লিফটের দিকে নিয়ে যেতে যেতে বলে, পৃথিবীতে যে আপনার অস্তিত্ব আছে এটাই আমার কাছে অনেক। আমি মনে করি আমি সারা জীবন যদি কোনো ভালো কাজে থাকি, তার পরিবর্তে আমি আপনাকে আবার ফিরে পেয়েছি। আপনি যে সিচুয়েশন কমপ্লিকেশন থেকে ফিরে এসছেন, সেখানে থেকে সচরাচর কোনো পেশেন্ট ফিরে আসে না। আপনাকে আগেও বলেছি আর আবার বলছি, আপনি আমার কাছে সব কিছুর ঊর্ধ্বে। বলতে বলতে তারা ছাদে পৌঁছে যায়। মেহরাদের মন বেড়ে যায়, আবার ফুরফুরে হয়ে যায়। এই অবস্থায় মানসিক হীনমন্যতায় ভোগা স্বাভাবিক। মাথায় কত রকমের খারাপ চিন্তা আসে। এমন অবস্থায় কত মানুষ সুসাইড করে। সেদিক দিয়ে মেহরাত অনেক স্ট্রং। শীতল হাওয়া ছুঁয়ে দিচ্ছে এই যুগলকে। চারিদিকে আলো দিয়ে ঘেরা। এখান থেকে আলো ঝলমলে শহরটা অনেক সুন্দর লাগছে। রাতের আকাশে এক ফালি চাঁদ দেখা দিয়েছে। তার অনেক দূরে কয়েকটি তারা মিটমিট করে জ্বলছে। অনেক সময় পর মেহরাত মুখ খুলো। স্রোত, বলুন। আমি মনে হয় বুড়ো হওয়ার আগেই মরে যাব। বুড়ো বয়সে তোমার যেই যত্ন পাওয়ার কথা তা আমি এখনই পেয়ে যাচ্ছি। কথাটা শোনা মাত্রই স্রোতের রাগ লাগলো। অসম্ভব রাগ লাগছে। এতবার বোঝানোর পরও মানুষটি এসব উল্টাপাল্টা কথা কেন বলে? সে মেহরাতের সামনে গিয়ে দেয়। রাগ নিয়ন্ত্রণ না করতে পেরে শক্ত গলায় চেঁচিয়ে বলে, একটা থাপ্পড় মারবো বেয়াদ্দব লোক। কতবার বলেছি এমন কথা বলবেন না? কতবার বলেছি? একটা ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিব এখন। তারপর আমিও ঝাঁপ দিব। আপনার সাথে সাথে আমিও পৃথিবী ছাড়বো। মেহরাত শব্দ করে হেসে ফেল। তার তেজস্বিনী আবার রুদ্রমূর্তি ধারণ করেছে। এতদিন কোমলতার আবরণে ঢাকা পড়ে গিয়েছিল এই রূপ। মেহরাতকে হাসতে দেখে শ্রোতার রাগ আরও বেড়ে যায়। মেহরাত হাসতে হাসতে বলে, কুল বউ কুল, আমি তো মজা করছিলাম। দেখতে চাইছিলাম কি করো তুমি। আমি তোমাকে এত সহজে এত তাড়াতাড়ি ছাড়ছি না, বুঝেছো? কাছে আসো পাগলি বউ আমার। মেহরাতের বলতে দেরি, স্রোতের কাছে আসতে দেরি হয়নি। সে মেঝেতে বসে মেহরাতের কোলে মাথা রেখে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। মেহরাত বাধা দেয় না। এটা তো তার প্রতি ভালোবাসারই বহিঃপ্রকাশ। সে স্রোতের চুলের ভাঁজে আঙ্গুলের বিছন ঘটাতে ঘটাতে আকাশে তাকায়। মনে মনে বলে, এই মানবী যেন আমৃত্যু আমার হৃদয়ের অন্নে স্রোতস্বিনী হয়ে তার প্রবাহ অব্যাহত রাখে। স্রোত এখনও কোলে মাথা রেখে আছে। অনেক সময় পর সে স্রোতকে ডাকলো। স্রোত, মাথা না তুলেই জবাব দেয় স্রোত। তুমি আমার মন আকাশের ওই একফালি চাঁদ। এবারও মাথা না তুলে স্রোত বলে, পাগল লোক। মেহরাত হেসে বলে, আমার পাগলামিতে তুমি বিরক্ত? এবার মাথা তুলে চাইল স্রোত। মেহরাত স্রোতের চোখে নজর দিল। ওই চোখ ঝলঝল করছে। ওই দৃষ্টিতে উন্মত্তা প্রমত্তা মানবী তৎক্ষণাৎ বলে উঠল, আপনার পাগলামিতে আমি আসক্ত। পরের দিন বিকালে মান্ধবী ঘরের টুকটাক কাজ করছিল। আজ ল্যাব না থাকায় তাড়াতাড়ি বাসায় ফিরেছে সে। বাবা বাসায় নেই, কোনো এক কাজে শহরের বাহিরে গিয়েছে। তখনই কলিং বেল বেজে ওঠে। মান্ধবী বুঝে উঠতে পারে না এই অসময়ে কে এসেছে। ওইদিকে কলিং বেল অনবরত বেজে চলেছে। মান্ধবী বিরক্ত লাগছে। অপর পাশের মানুষটা যেন তর সইছে না। সে ভেবে নেয় এই অসামাজিক মানুষকে কয়েকটা কথা শুনিয়ে দিবে। ফোঁসফোঁস করতে করতে দরজা খুলে সে অবাক হয়ে বলে, আন্টি আপনি? জাহানার বেগম হেসে বলেন, কেন আসা নিষেধ? লজ্জে পড়েছে মান্ধবী লজ্জিত স্বরে বলে, ছি ছি আন্টি তা কেন হবে? আমি বুঝতে পারিনি, সরি, ভেতরে আসুন।
বান্ধবী জাহানারা বেগমকে নিয়ে ড্রয়িং রুমে নিয়ে বসে। জাহানারা বেগম জিজ্ঞাসা করলেন, তোমার বাবা কোথায়? দেখছি না যে। বাবার কথা জিজ্ঞাসা করে বান্ধবী ভয় পেয়ে যায়, তবুও জানে বাবা বাড়ি নেই। তারপর ওনাকে বসিয়ে রেখে রান্নাঘরে চলে যায় সে। আপ্যায়ন তো করা লাগবে, যতই হোক বোনের চাচি শাশুড়ি বলে কথা। বান্ধবী চা বানাতে ব্যস্ত, তখন জাহানারা বেগম পেছন থেকে বলে উঠলেন, তুমি এত ব্যস্ত হইও না, তোমার সাথে জরুরি কথা আছে আমার। বান্ধবী বুঝতে পারে কি বিষয়ে কথা বলতে চাচ্ছেন তিনি। সে বলে, আপনি বসুন, আমি আসছি। জাহানারা বেগম চা পান করতে করতে বলেন, আমি তোমার আর রায়হানের ব্যাপারে সবটা জানি। বান্ধবী যথেষ্ট অবাক হয়, নিজেকে ধাতস্থ করে বলে, আমার ওনার সাথে কিছু নেই। জানি আমি, কিছু যাতে হয় তার জন্যই আসা। বান্ধবী অবাক হয়ে শোধায়, মানে? শোনো তাহলে, ইরা আমার বড় বোনের মেয়ে। রায়হান ইরার থেকে কয়েক মাসের বড়। আমাদের বাবা চেয়েছিল আমাদের দুই বোনের সম্পর্ক আরও বেশি জোরালো করতেন। তিনি চেয়েছিলেন রায়হান এবং ইরার বিয়ে হোক। আমরাও আর দ্বিমত করিনি। সেই হিসেবে ছোট থেকেই ওরা জানতো ওদের বিয়ে হবে, একসাথেই ওদের বড় হয়ে ওঠা। এতটুকু বলে জাহানারা বেগম থামলেন। বান্ধবী মনোযোগ দিয়ে শুনল। সে অবাক হয়েছে বটে, সে এই বিষয়ে অবগত ছিল না। সে প্রসঙ্গ এড়াতে বলে, আন্টি, এগুলো আমাকে কেন বলছেন? কারণ এগুলো তোমার জানা দরকার। তিনি আবার বলতে শুরু করলেন, বিয়ে ঠিক হলেও ওরা দুজন দুজনকে কখনো ভাই বোন ছাড়া অন্য কিছু ভাবতে পারেনি। অনেকভাবে আমাদের বোঝানোর চেষ্টা করতো যেন বিয়েটা ভেঙে দিই, কিন্তু বাবার ইচ্ছেকেই আমরা প্রাধান্য দিয়েছিলাম। 1 বছর আগের কথা, প্রায় অনেক দিন ধরে রায়হান হাতে ফুল নিয়ে বাসায় আসতো। জিজ্ঞাসা করলে বলতো কোন স্টুডেন্ট নাকি দিয়েছে। প্রতিদিনই দেয়, তবে সে সরাসরি দেয় না, ক্লাসরুমের টেবিলে রেখে দেয়। ইন্টারেস্টিং ব্যাপার না? আমার ছেলের চোখ মুখে এত উৎফুল্লতা আমি এর আগে কখনো দেখিনি। তারপর প্রায়ই খেয়াল করতাম ফোনের দিকে চেয়ে চেয়ে হাসতো, এক প্রকার লজ্জা পেত। প্রেমে পড়লে যেমনটা হয়। আমি ভেবেছিলাম ইরার সাথে বুঝি এতদিনে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেছে। প্রায় কয়েকদিন দেখলাম মন খারাপ করে বসে থাকে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। ভাবলাম ওর সাথে কথা বলা প্রয়োজন, গেলাম কথা বলতে। মন খারাপ কেন? ইরার সাথে কিছু হয়েছে? মা, এই বিয়েটা করলে কেউ সুখী হবে না, বিয়েটা ভেঙে দাও। এত বছরে ঠিক করা বিয়ে। আমি তখন রেগে গিয়ে বলি, কি যা তা বলছিস, মাথা ঠিক আছে? ঠিক নেই মা, এত বছর চেষ্টা করেও ইরাকে আমি ভালোবাসতে পারিনি, আর না ইরা ফিরেছে। তোমরা জোর করে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছ। আমি এই বিয়ে করতে পারবো না। আমার মনে অন্য একজন ঠাঁই করে নিয়েছে। আমি তাকে ভালোবেসে ফেলেছি মা। রায়হানের কথা শুনে আমার মাথায় আগুন জ্বলে ওঠে। আমি কোনো কিছু না ভেবেই ওকে থাপ্পড় মেরে দিই। রাগে গিজগিজ করতে করতে বলি, এই কথা দ্বিতীয়বার যেন তোর মুখে না শুনি। তুই শুধু ইরাকে ভালোবাসিস। আর কথা হয় না, চলে যাই আমি। পরদিন রাতে ওই ঘর থেকে ভাঙচুরের আওয়াজ পাই। গিয়ে দেখি ঘরের অবস্থা শোচনীয়। ওর হাতে একটা কাটা দাগ আছে, দেখো। ওই দিনই হাত কাটে। শান্ত করে যখন জিজ্ঞাসা করলাম কি হয়েছে, তখন বলে কি জানো, পাগলের মতো বিলাপ বকতে শুরু করলো। মা জানো, আজ আমি আমার ভালোবাসার মানুষকে সবার সামনে অপমান করেছি, সবার সামনে থাপ্পড় মেরেছি। ওর জ্বালানো আমি আর সহ্য করতে পারছিলাম না মা। ও আমাকে ওর ভালোবাসা জালে আটকে ফেলেছিল, কিন্তু আমার কাছে তো সুযোগ নেই ওকে পাওয়ার। তাই ও যেন আমাকে ঘৃণা করে, তাই এমনটা করেছি। কিন্তু আমার তো সহ্য হচ্ছে না মা, অনেক কষ্ট হচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে মা। সেদিন আমি আমার ছেলেকে কাঁদতে দেখেছিলাম। দুধের শিশুরা যেমন কান্না করে তেমন। আমার মায়া হয়েছিল। সিদ্ধান্ত নিলাম আপার সাথে কথা বলবো। নিজের ছেলের প্রতি এত নিষ্ঠুর আমি হতে পারবো না। গতকাল মেরেই সারা দিন অনুতাপ্তয় ভুগছি, কিন্তু কিভাবে বড় আপার কাছে প্রকাশ করব তা বুঝতে পারছিলাম না। এই সপ্তাহের মধ্যেই খবর পাই ইরার অন্য একটা ছেলের সাথে 4 বছরের রিলেশনশিপ। সে ভয়ে কাউকে জানায়নি। ওই ছেলের বাড়ি থেকে বিয়ের চাপ দেওয়ায় ইরা এতদিন প্রকাশ করেনি, কিন্তু
সত্যি বলতে কি, ওই দিন নিজেকে নিজের সবচেয়ে নিষ্ঠুর ব্যক্তি মনে হয়েছিল। তারপর থেকে আমার ছেলে চুপ করে গেল, দু একটা কথা ছাড়া কথা বলে না, আমাকে যথেষ্ট এড়িয়ে চলতো। মেহেরাদের বিয়ের দিন আমি ওকে এত খুশি দেখিনি। ভেবেছিলাম ভাইয়ের বিয়ে উপলক্ষে হয়তো এত খুশি, কিন্তু আমার ভাবনা ভুল হয়। মেহেরাদের বৌভাতের দিন তুমি আর রায়হান যে ঘরে কথা বলছিলে, ওইটা আমি শুনে ফেলেছিলাম। তখনই আমার কাছে স্পষ্ট হলো এই 1 বছর আগের মেয়েটা তুমি।